জনপ্রতি ভালো বলতে পারবেন। তবে ডাক্তার হাবিব মিল্লাত, সাথে আমি ওই মালয়েশিয়ার প্রসঙ্গটা যেহেতু এসেছি, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা, কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ভেরিটে ইনকর্পোরেট সহ ৫টি সংস্থা ২০২৩ সালে জরিপ করে বের করেছে গড়ে একজন কর্মীকে খরচ করতে হয়েছে ৫,৪৪,০০০ টাকা। তারপরও মালয়েশিয়া গিয়ে প্রতিশ্রুত কাজ পাননি এমন অনেক বাংলাদেশি শ্রমিক আছেন। কেউ স্ত্রীর গয়না বেচেছেন, কেউ ঋণ করেছেন, কেউ বেচেছেন ভিটে মাটি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে কাজ করে একটি চক্র, আর এই চক্রে আছেন সংসদ সদস্য বা তাদের আত্মীয় স্বজন। আপনার কেমন লাগে যখন ভারতীয় গণমাধ্যম বলে যে সংসদে বসতেন, আপনি যে সংসদে বসতেন সেই সংসদে স্বর্ণ চোরাচালানকারী, বা যখন দেশি গণমাধ্যমে হেডলাইন হয় মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে ঢুকে ৪ সংসদ সদস্যের ব্যবসা রমরমা? হাউ ডু ইউ ফিল? 2 মিনিট সময় ডাক্তার হাবিব মিল্লাত। প্রথমত যে এই কথাগুলো শুনলে কারোই ভালো লাগার কথা নয়, এটা সত্য। সাথে সাথে এ কথাও বলতে হবে যে মালয়েশিয়ার ব্যাপারে যে কথাটি বললেন, আমি মনে করি ব্যাপারটি সত্য, যে মালয়েশিয়াতে যেতে যে পরিমাণ টাকা দেওয়ার কথা দিতে হয় তার চেয়ে বেশি টাকা দিতে হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি ঘটনাটা আরেকটু ভিতরে যান তাহলে দেখবেন টাকাটি কোথায় যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২৫০০রও বেশি রিক্রুটিং এজেন্সিকে লিস্ট পাঠানো হয়েছিল। এক্সাক্ট সংখ্যাটি পত্রিকা আছে, দেখে নিন। তো তারপরও সেইখান থেকে মাত্র 25টিকে বাছাই করা হয় কোনো নিয়মকানুন না মেনে, এবং তাদেরকে বলা হয় যে এই 25 জনের মাধ্যমে যদি বাংলাদেশ থেকে পাঠানো হয় তাহলে তারা নেবে, না হলে তারা নেবে না। এইখানে বাংলাদেশ সরকারের কোনো হাত ছিল না। আপনারা জানেন যে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব রয়েছে, বাংলাদেশের মানুষ বিদেশমুখী, তারা বিভিন্ন সময় ইনফর্মাল চ্যানেল দিয়ে যে জীবনের হুমকির সম্মুখীন হয়, সেইখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কয়েক লক্ষ মানুষ পাঠানোর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। আপনি বলছেন সংসদ সদস্যরা দায়ী, উনি 4 জনের কথা বললেন। আগে শুনতাম ডিনে হালি হয়, এখন দেখি উনি এমপিদেরও হালির মধ্যে নিয়ে আসছেন, ফ্ল্যাটগুলো নিয়ে আসছেন, সেটা আলাদা কথা। কিন্তু তিনিও সংসদে ছিলেন, একসাথেই ছিলেন, বসেছিলেন পাশাপাশি, আমিও যেমন ছিলাম। সুতরাং এই 4 জন এমপি, আপনি দেখেন ওইখানে লেখা আছে যে 100রও বেশি রিক্রুটিং এজেন্সি এই চক্রের মধ্যে দায়ী, এবং আপনি দেখেন এই চক্রের মধ্যে 4 জন বা 5 জন, যদি স্ত্রী মেয়ে ধরি, 5 জন মানুষ কিন্তু এমপি নির্ভরশীল বা এমপির সাথে সম্পর্কিত। বাকিরা কিন্তু 2 জন তো সরাসরি এমপি সম্পর্কিত, 2 জন না 3 জন, জি 3 জন সরাসরি এমপি, জি, আর আমাদের প্রাক্তন অর্থমন্ত্রীর ওয়াইফ আর মেয়ে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আপনি দেখেন, আর 1 মিনিট, এইখানেও যদি শতকরা হিসাব দেখতে থাকেন তাহলে 5 বা 4% মতো বাংলাদেশের মতো দেশে। বলছেন যে এমপিদের 4-5%? নো, আমি বলছি যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের 4-5%, মানে চক্র যেটিকে বলছেন আপনি। আর যদি চক্রের বাইরে ধরে থাকেন তাহলে এটা পার্সেন্টেজ আসবে না, অনেক কম। তো চক্রের কথা যদি বলে থাকি, 100 জন কিন্তু চক্রের মধ্যে আছে, নাম এসছে 4-5 জনের, পরবর্তীতে আরো 10-12 জনের নাম এসছে। তার মধ্যে বাইরের সভাপতি, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, নিজের বর্তমান সাধারণ সম্পাদকের এমপিরা লিড দিচ্ছেন, এমপি বা এমপিদের স্বজনরা, তার সাথে এমপিরা কিন্তু লিড দিচ্ছেন না। বাইরের যে সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু কোনো এমপি নয়। হ্যাঁ, বেনজির ভাই এমপি ছিলেন এর আগের বার, কিন্তু এখন কিন্তু বেনজির ভাই এমপি নয়, এখন হচ্ছে সম্ভবত স্বপন ভাই এমপি, সভাপতি। আর সাধারণ সম্পাদক একজন আছেন, পদত্যাগ করেছেন, আবার শুনছি এসেছেন। তো সুতরাং শুধু এমপি কেন, আপনারা ধরতে চাইলে এটা অবশ্যই ধরা উচিত বলে আমি মনে করি। এটা অবশ্যই মনে করি এটা অন্যায়। বেশি টাকা দিয়ে নিয়ে যাওয়া এটা অন্যায়, বেশি টাকা দিয়ে নিয়ে যায় তারপরে তাদেরকে চাকরি না দিয়ে মানবতার জীবন যাপন করে, এটা অন্যায়। কিন্তু এটা শুধু আপনি এমপির কথা বলছেন, যারা এর সাথে জড়িত প্রত্যেকের কথা আপনি বলেন, এবং প্রত্যেকের বিচার দাবি করেন। যারা সংসদে, জাতীয় সংসদের আপনি জানেন সংসদ সদস্যরা কোথায়, জনগণ তাদের পুরো বাংলাদেশ থেকে তাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে ল মেকার হিসেবে পাঠায়। তারা যখন কোনো অন্যায়ের সাথে জড়িত হবেন তখন কে বাইরের সভাপতি, কে কি, সেগুলোর চেয়ে তাদের অন্যায়টা কি চোখে বেশি পড়ে না? আসলে পড়া উচিত না। কি জন্য পড়া উচিত না? যে অপরাধী যে একই ধরনের অপরাধ করবে সকলকে এক চোখে দেখা উচিত। আমি অস্বীকার করি নাই কিন্তু যে তারা জড়িত কি জড়িত না, এটা আমি অস্বীকার করি নাই। আমি বলছি তারা জড়িত হলে তাদেরও একই দৃষ্টিতে দেখা উচিত।